1893 সালের 21শে এপ্রিল ক্ষেত্রীতে এলেন স্বামী বিবেকানন্দ। তখন সন্ধে, চারিদিকে শুধু আলো আর আলো। আকাশ থেকে ঝরে পড়ছে বাজির ঝর্ণা। ঘরে ঘরে দীপাবলির উৎসব। রাজকুমার জয়সিংহের জন্ম উৎসবে মেতেছে ক্ষেত্রী। তলাবে চলছে নৌকো বিহার। তলাবের ধারে বসেছে নাচ গানের আসর। আমোদের এলাহি আয়োজন চারধারে। মহারাজের ছবি নিবাসে আয়োজন হয়েছে স্বামীজির রাত্রি নিবাসের। ছবি নিবাস যেন সত্যি আকাশের গায়ে শিল্পীর আঁকা ছবি। এমন সুন্দর রাজবাড়ি বড় একটা চোখে পড়ে না। ঠিক 1 বছর আগের কথা। ক্ষেত্রীর মহারাজ অজিত সিংহকে স্বামী বিবেকানন্দ আশীর্বাদ দিয়েছিলেন পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে। বলেছিলেন সামনের বার যখন তিনি আসবেন ক্ষেত্রীতে, তখন সেই সন্তানের মুখ দেখতে পাবেন। অবশেষে ক্ষেত্রীর মহারাজ অজিত সিংহের সামনে উপস্থিত হলেন স্বামী বিবেকানন্দ। পাশে মুন্সি জগমোহন একেবারে গদগদ ভাবে। উঠে দাঁড়ালেন ক্ষেত্রীরাজ। সঙ্গে সঙ্গে সমস্ত আকাশ চমকে উঠল আতশবাজিতে। বিবেকানন্দের পায়ে লুটিয়ে পড়লেন রাজা অজিত সিংহ। সমস্ত সভা দেখল সেই দৃশ্য। তিনি 25 টাকা অর্পণ করলেন সন্ন্যাসী বিবেকানন্দের শ্রীচরণে। আপনার আশীর্বাদে আমার পুত্র সন্তান হয়েছে, বাকি জীবন যেন আপনার সেবায় লাগতে পারি, আবেগরুদ্ধ কণ্ঠে বললেন ক্ষেত্রীরাজ। ক্রমে রাত বাড়ল। রাত ঠিক 10টা। একটি সুসজ্জিত হাতির পিঠে উঠলেন স্বামীজি। এই হাতি তাকে নিয়ে যাবে ছবি নিবাসে। গজারোহণে স্বামীজি এলেন ছবি নিবাসে। অনেক রাত পর্যন্ত চলল স্বামীজির সহিত রাজা অজিত সিংহের নিভৃত আলোচনা। এরপর কাতর স্বরে রাজা অজিত সিং বললেন, স্বামীজি, আপনার কাছে আমার একটা প্রার্থনা আছে, আপনি কৃপা করে আমাকে বঞ্চিত করবেন না। বললেন রাজা। কি সেই প্রার্থনা? স্বামীজি জিজ্ঞেস করলেন। রাজা বললেন, আমি শুনেছি আগামী 31শে মে আমেরিকায় ধর্ম মহাসভায় ভারতবর্ষের প্রতিনিধি হয়ে রওনা হচ্ছেন আপনি। আপনার এই যাত্রার যাবতীয় ব্যয় আমি বহন করতে চাই, আপনি কৃপা করে গ্রহণ করুন। বললেন রাজা। ঘরে আর কেউ নেই। বিবেকানন্দ অন্তর দিয়ে তৎক্ষণাৎ অনুভব করলেন ক্ষেত্রীর রাজার এই ভালোবাসা আর আবেগের মধ্যে কোনো খাদ নেই, নেই কোনো স্বার্থের গন্ধ।